এদিকে আমরা জাউকিকে দেখতে পাই যে কিনা গোমর পুতুলকে এমনভাবে মারছিল তার ভিতর থেকে যত রাগ ছিল সবগুলো উদাও করে দেওয়ার জন্য। লু তখন তার বাসায় চলে আসে। লু যখন তাকে সব কিছু খুলে বলে তখন সে অনেক কষ্ট পায়। লুকে কল করছিল হিচেন, তাই সে তার ফোনটাও অফ করে রেখে দেয় কারণ সে তার সাথে কথা বলতে চাইছিল না। এদিকে তারা দুই বান্ধবী একে অপরের সাথে দুঃখ শেয়ার করে ঘুমিয়ে পড়ে। রাতে লু বাসায় ফেরেনি, এই জন্য সে খুবই দুশ্চিন্তায় ছিল। তবে তার দুশ্চিন্তা সে প্রকাশ করে না। যখন তার লুয়ের সাথে দেখা হয় তখন লুয়ের সাথে সে উল্টাপাল্টাভাবে কথা বলে। এখানে লুয়ের কফিটা পর্যন্ত সে এসে পান করে ফেলে আর বলে, এত খারাপ কফি তুমি খাও, তোমার রুচি আসলেই খারাপ। তারপর তাদের মধ্যে দুষ্টু মিষ্টি কিছু ঝগড়া হয়ে যায়। আসলে এখানে তারা অনেকক্ষণ ঝগড়া করছিল ওই ডেমোটা নিয়ে, যেটা তৈরি করার কথা ছিল লুয়ের, তবে লু তৈরি করেনি কারণ সে তার কথায় পাত্তা দিচ্ছিল না। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। লু রেগে এখান থেকে চলে যায়। এদিকে তখনই হিমিং চলে আসে তার কাছে। হিমিং তাকে বলে, কি হয়েছে? তুই লুয়ের সাথে এসব না করলেও পারতি, লুয়ের সাথে সবসময় শুধু খারাপ ব্যবহার করিস। তখন সে বলে, কই আমি লুয়ের সাথে খারাপ ব্যবহার করলাম? আমি তো কিছুই করিনি। সিন পরিবর্তন হয় লুয়ের কাছে। সে একটি গেম তৈরি করে যেখানে সবাই তার বসকে মারবে। এখানে বসটা দেখতে একদমই ছিল হিচেনের মতো। সবাই বলে, আরে তুমি তো বসের যে ডেমোটা তৈরি করেছো ওইটা সেম দেখতে হিচেনের মতো, তাহলে কি হিচেন রেগে যাবে না? তখন সে বলে, হিচেন রাখবে কেন? হিচেনের রাগার কি আছে? এদিকে আমরা অলদেবকে দেখতে পাই যে কিনা অনেকগুলো কয়েন জেতার জন্য সে বিটকয়েনে সব কিছু হেরে ফেলে। সে এমনভাবে সব কিছু হারে যে সে তার কিছুই অবশিষ্ট থাকে না। সিন পরিবর্তন হয় লুয়ের কাছে। তার কাজ কমপ্লিট হয়নি, আজ শেষমেশ সে তার কাজটি কমপ্লিট করলো। তার গেম অনেকেরই পছন্দ হচ্ছিল কারণ গেমটি অনেক ভালো ছিল। গেমটি দেখে হিচেন খুব ভালোভাবে বুঝতে পারে এটা তার ক্যারেক্টারকেই ফুটিয়ে তুলেছিল, আর কিছুই করেনি। এদিকে আমরা জাউকিকে দেখতে পাই যে কিনা শপিং মলে কিছু শপিং করার জন্য গিয়েছিল। তখন তার হুট করে একটি ক্যাটের দিকে নজর পড়ে, যেই ক্যাটটি তার অনেক বেশি ভালো লাগে। সে তার ক্যাটটির সাথে তাকে বিয়ে দিতে চায়। সিন পরিবর্তন হয় লুয়ের বাসায়। লুকে দেখার জন্য তার বাবা মা তার বাসায় এসেছিল। সে তার বাবা মাকে এদিক ওদিক সরিয়ে রাখছিল বাসা দেখানোর উদ্দেশ্যে। এদিকে হিচেন সুযোগ বুঝে তার রুম থেকে কিছু কাপড় নিয়ে লুয়ের রুমে রেখে দেয়। তারপর আমরা দেখতে পাই তারা তাদের পুরো অ্যাপার্টমেন্ট তাদের বাবা মাকে ঘুরিয়ে দেখায়। এখানে তারা অনেক খুশি ছিল। লু যায় তার বাবা মায়ের জন্য রান্না করতে। তখন লুয়ের মা বলে যে, না, আমি তোর হাতের রান্না না, আমি আমার জামাইয়ের হাতের রান্না খেতে চাই। তারপর সে তার মেয়ের জামাইকে দিয়ে সব কিছু রান্না করায়। হিচেন কিছু পুরা কিছু আদা কাঁচা রান্না করে খাওয়ায় তাদেরকে। তারাও অনেক খুশি হয়ে চলে যায়। পরদিন সকালে আমরা লুকে দেখতে পাই। লু অফিসে তার প্রজেক্টগুলো চেক করছিল ঠিকঠাক আছে কিনা। এদিকে আমাদের অলদেবের সাথে দেখা করানো হয়, যাকে রাস্তায় কিছু গুন্ডারা খুব বাজেভাবে মারে আর উঠিয়ে নিয়ে যায় কারণ সে তাদেরকে টাকা দিচ্ছিল না। এত কেলানি কেলায় যে সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারে না। লু যখন তার প্রজেক্টগুলো চেক করছিল তখন সে দেখতে পায় তার প্রজেক্টই তো নেই। আজ তার কম্পিটিশন, তাকে সব কিছু সাবমিট করতে হবে। সে যদি আজ ঠিকঠাকভাবে কাজ না করতে পারে তাহলে কি হবে? ডিলেট ফাইল থেকেও তার সব কিছু ডিলেট করে দেওয়া হয়েছিল। হিচেন যখন বিষয়গুলো জানতে পারে তখন সে লুয়ের উপর রেগে যায়। লুয়ের উপর রেগে গিয়েও তো তার কোনো লাভ নেই। এদিকে লু অনেক বেশি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সে বলে, কিভাবে হলো আমি কোনো কিছুই বুঝতে পারি না। তখন হিমিং তাকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হবে না, চিন্তা করো না, যা হওয়ার হয়েছে, এখন চলো। আমরা আর কম্পিটিশনে চাইলেও এই ডেমোটি সাবমিট করতে পারবো না কারণ সময় নেই। লু অনেক কষ্ট পেয়ে এখান থেকে চলে যায়। হিচেনের মাথায় তার বাবার কথা আসে, তাই সে দৌড়ে এখান থেকে বাহিরে চলে যায়। আসলে সে তার বাবার সাথে দেখা করার জন্য ছিল। লির সাথে রাস্তায় দেখা হলে তার সাথেও সে ঠিকঠাকভাবে কথা বলে না। তার বাবাকে গিয়ে খুব শান্তভাবে কফিটি দেয় আর বলে যে, বাবা কম্পিটিশন যে হচ্ছে ওই কম্পিটিশন যে ডিরেক্ট করছে উনি নাকি আপনার অনেক ভালো বন্ধু। বাবা, লুনা একটি প্রজেক্ট করেছে, তার প্রজেক্টটি জমা দিতে পারছে না কারণ তার প্রজেক্টটি কেউ একজন ডিলিট করে দিয়েছে। প্লিজ বাবা, আমাকে হেল্প করো, প্লিজ প্লিজ প্লিজ। বাবাকে সে হাত ধরে পায়ে ধরে তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে। বাবা এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে সে এখন লুয়ের প্রতি দুর্বল, তাই বাবা তাকে কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আচ্ছা
আমি কল করে দেখছি কতক্ষণ সময় বাড়ালে তুই কাজটি করতে পারবে। তখন তার বাবা বলে চল আগে কম্পিটিশনটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এখানে আমরা দেখতে পাই তারা দুইজন খুব ভালোভাবেই খেলছিল। আসলে এখন জান প্রাণ দিয়ে খেলছিল হিচেন, কারণ হিচেন চাইছিল তার বাবাকে হারাতে। যদি হিচেন হারাতে পারে তার বাবাকে তাহলেই সে জিততে পারবে। এদিকে আমরা দেখতে পাই তাকে তার বাবা আসলে শাস্তিস্বরূপ এই কাজটি দিয়েছিল। তারপর বাবা সময়টা বাড়িয়ে দেয়, এতে হিচেন অনেক বেশি খুশি হয়ে যায়। যখন সে তার টিমকে এসে সব ঘটনা বলে, টিমের সবাই তো কাজে লেগে পড়ে। এদিকে লি আসে হিচেনকে খোঁজার জন্য। লি হিচেনকে বলে আচ্ছা তুমি কি আমার সাথে ডিনারে যেতে পারবে? হিচেন তখন বলে না আমার কাজ আছে। লি বলে আমরা কাজের বিষয়ে তো কথা বলবো, এর বাইরে কোনো কথা হবে না। হিচেন তখন বলে তাহলে আচ্ছা চলো। তারপর সে তার সাথে কাজের বিষয়ে কথা বলে। লু বাহির থেকে দেখতে পায় তাদের দুইজনকে, কথা বলতে তো যায়। বাহিরে বের হয়ে হিচেন বলে আচ্ছা আমাদের কথা অলমোস্ট শেষ, আর আমার অনেক কাজ আছে, তাই তুমি বাসায় চলে যাও আর আমি আমার কাজে চলে যাই। তারপর সে পুরো স্টাফের জন্য খাবার অর্ডার করে দেয়। সবাই যেহেতু আজ পুরো রাত জেগে কাজ করবে তাই সে খাবার অর্ডার করে দেয়। আর সারা রাত অফিসে সে থাকে, কারণ সে চাইছিল না লুয়ের কোনো প্রবলেম হোক। লু যখন কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে তখন হিচেন যায় তার কাছে। হিচেন যখন কাজ করছিল তখন অলদেভ তাকে দেখতে পায়। তখন সে তাকে চুপ করে থাকার কথা বলে, তাই অলদেভ আর কিছু বলে না। পরদিন সকালে সবার যখন ঘুম ভাঙে সবাই দেখতে পায় কাজ তো কমপ্লিট হয়েছে, আর তারা চাইলে এখনই সব কিছু সাবমিট করে দিতে পারবে। যেহেতু তারা ওঠার পর অলদেভকে দেখতে পায় তাই তারা মনে করে অলদেভ তাদের কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। এখানে সবাই অনেক খুশি ছিল। সবাই যখন হিচেনকে সকাল সকাল দেখতে পায় মনে করে হয়তো সকালে হিচেন সকাল সকাল চলে এসেছে। হিচেন সবাইকে আজ ছুটি দিয়ে দেয়। সে বলে সবাই তোমরা চাইলে ছুটি নিতে পারো, কারণ তোমরা আজ অনেক কষ্ট করেছো। লু তখন সবাইকে বলে সবাই আমার অনেক হেল্প করেছো, তাই আমি তোমাদের ট্রিট দিতে চাই, তোমরা আমার বাসায় যাবে। তারপর বাসায় যখন সবাই খাবার খাচ্ছিল তখন তারা হিচেনকে দেখতে পায়। হিচেন এসে তাদেরকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। আর এখানে থাকা সবাই হিচেনকে দেখে অবাক হয়, কারণ সবাই জানতো না হিচেনের সাথে লু থাকে। বাইরে যাওয়ার পর তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করে, কিরে হিচেন আর লু একসাথে থাকে, এদের কি বিয়ে হয়েছে নাকি এরা লিভিংয়ে আছে? এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করছিল তখন লু বলে দেখো ঘটনা এমন ঘটেছে, আমরা বাহিরেই খাবার খেতে যেতে চাচ্ছিলাম, যেহেতু বাহিরে কোনো রেস্টুরেন্ট খোলা ছিল না তাই আমরা বাসায় চলে এলাম। আচ্ছা তুমি বাসায় কী করছো? তখন সে বলে আমি বাসায় এসেছি শুধুমাত্র ঘুমানোর জন্য, কারণ আমার অনেক ক্লান্ত লাগছিল। তখন সে জিজ্ঞাসা করে তুমি রাতে তো তার সাথে ডিনারে গিয়েছিলে? তখন সে বলে না। এখানে লু মনে করে সে মিথ্যা কথা বলছে। এদিকে আমরা জিয়াওকিকে দেখতে পাই যে কিনা তার বিড়াল নিয়ে বিজি ছিল। ওই বিড়ালটিকে আনার পর থেকে তার বিড়াল অনেক হাসি খুশি থাকে। এদিকে আমরা লুকে দেখতে পাই তার ডেমোটা কে ডিলিট করেছিল এই বিষয়টা নিয়ে সে তদন্ত করছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে আসলে সে জানতে পারে ওই টাইমের কোনো ফুটেজে নেই, কারণ ওইগুলো কেউ একজন ডিলিট করে রেখে গিয়েছিল। অফিসের সব স্টাফদেরকে জিজ্ঞাসা করার পর সে জানতে পারে এখানে লি এসেছিল, তাই সে লিয়ের সাথে কথা বলার জন্য অফিসে চলে যায়। তখন লি হিচেনের সাথে ছিল। সে সরাসরি গিয়ে বলে লি তুমি কেন আমার ডেমো ডিলিট করেছো, তোমার কি প্রবলেম এটা আমাকে খুলে বলো। তখন সে বলে কি বলছো তুমি, আমি তোমার ডেমো ডিলিট করব কেন? লু বলে ওই দিন আমি তোমাকে দেখেছিলাম, শুধু আমিই দেখিনি অনেকেই দেখেছে তুমি অফিসে এসেছিলে, তাহলে তুমি ছাড়া আর কে ডিলিট করতে পারে? তখন সে বলে হ্যাঁ আমি অফিসে এসেছিলাম, তবে আমি ডিলিট করিনি, তোমার কেন আমাকে সন্দেহ হচ্ছে? তখন হিচেন বলে তোমার কাছে যেহেতু প্রমাণ নাই তাহলে তুমি ক্ষমা চাও ওর কাছে। লুর কথা হচ্ছে সে যেহেতু অন্যায় করেনি তাহলে সে কেন ক্ষমা চাইবে, এটা লুর না আমারও কথা। লু তখন হিচেনকে বলে ওঠে আমি তোমার সাথে সব সময় থাকি, কিন্তু আমার চেয়ে বেশি প্রায়োরিটি পায় এই লি। একথা বলে সে এখান থেকে চলে যায়। তখন লি হিচেনকে বলে দেখো দেখো তুমি কি এমন একটি মেয়েকে বিয়ে করেছো, সে কিভাবে তোমার ফ্যামিলি সামলাবে? তোমার কি মনে হয় সে তোমার ফ্যামিলিকে সামলাতে পারবে? তখন হিচেন বলে আমি খুব ভালো করেই তাকে চিনি, সে আমার সব কিছুই সামলাতে পারবে, আমার বিজনেসও সে সামলাতে পারবে। আমি যেই কম্পিটিশনটিতে অংশগ্রহণ করিয়েছি লুকে, ওই কম্পিটিশনে যদি লু জিতে যায় তাহলে সে আবারও এই প্রোগ্রামের সিও হবে। এটা আমি তোমার কোম্পানির সাথে অলরেডি কথা বলে এসেছি, তাই এই বিষয়গুলো নিয়ে তোমার কথা না বলাই ভালো। তখন লিয়ের মুখ একদমই অন্ধকার হয়ে যায়, সে আর কিছু বলতে পারে না। তখন হিচেন এখান থেকে চলে যায়। লিকে আসলে সেও পছন্দ করতো না। অফিসে আসার পর সবাই জানতে পারে যে অলদেভ ডায়মন্ডের স্মাগলিং করে, এতে সে এখন ধরা পড়েছে, তাকে পুলিশের কাছে দেওয়া হবে আর কোম্পানি থেকেও তাকে বের করে দেওয়া হবে। তখন অলদেভ তাদেরকে সব কিছু খুলে বলে হ্যাঁ তোমরা যা জানো সব সত্য জানো, তবে এর পিছনেও একটি রহস্য আছে। আমার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত, সে খুবই অসুস্থ, তার দেখাশোনা করার জন্যই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। লু যখন এটা জানতে পারে তখনই সে হিচেনের কাছে চলে যায় আর হিচেনকে গিয়ে বলে দেখো
এই প্রবলেম হয়েছে, আমরা চাইলেই ওকে আমাদের কোম্পানিতে রাখতে পারি, যেহেতু তার ওয়াইফ অসুস্থ এটা আমাদের বোঝা উচিত, তাই না? তখন হিচেন এখান থেকে কিছু বলতে পারে না। লি তখনই এখানে চলে আসে। লি বলে এটা কোন ধরনের কথা, সে সবসময় ইমোশন নিয়ে কাজ করে, লু কখনোই এই কোম্পানিটাকে সামলাতে পারবে না। লু এখানে বলে দেখো, তুমি তোমার মতো করে চিন্তা করো, আমি আমার মতো করে চিন্তা করি, আমাদের চিন্তাধারা তাই একদমই মেলে না, আমি সবসময় সবার হয়ে চিন্তা করি আর তুমি তোমার একারটা চিন্তা করো। একথা বলে সে এখান থেকে চলে যায়। লু চলে যাওয়ার পর হিচেনকে খুব বাজেভাবে কথা শোনায় লি, বলে কেমন একটি মেয়েকে বিয়ে করেছো, এই সেই অনেক কিছু। তখন হিচেন বলে দেখো, হিচেন বলে লি তোমার অনেক পরিবর্তন হয়েছে, কারণ এক সময় এই সিচুয়েশনে তুমি ছিলে, তাই তারটা তোমার বোঝা উচিত ছিল, তবে তুমি বোঝোনি, উল্টা আরও লুকে দোষারোপ করছো। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা অলদেবের জন্য টাকা জোগাড় করছিল। লুয়ের কাছে এত টাকা ছিল না, তাই সে জিতংয়ের কাছে যায়। জিতংকে গিয়ে বলে প্লিজ আমাকে কিছু টাকা দিবে। তখন সে জিজ্ঞাসা করলে সে বলে 5000 ইউয়ান প্লিজ। তখন সে বলে অবশ্যই দিব, কিন্তু এত কম টাকা দিয়ে তুমি কি করবে? তারপর সে তার ভাইয়ের কাছে চলে যায়। ভাইয়ের কাছে গিয়ে বলে ভাই, এটা কি ধরনের কথা, তোর ওয়াইফ আমার কাছ থেকে কেন টাকা নিবে, আর সে এত অল্প টাকা কেন নিবে? তখন সে তাকে কিছু টাকা দিয়ে বলে কত টাকা নিয়েছে। তখন সে টাকার পরিমাণটা বলে দেয়। তখন সে জিজ্ঞাসা করে কেন নিয়েছে, কিন্তু সে না বলতে চাইলে আবারও তাকে কিছু টাকা দেয় আর বলে যে হ্যাঁ ও একজন কলিকের জন্য নিয়েছে। তখন সে বলে কেন নিয়েছে, সে নাকি কোনো বিপদে আছে এই জন্য নিয়েছে। তারপর সে তাকে আরও অনেকগুলো টাকা দিয়ে বলে তুই এই টাকাগুলো দিয়ে দিবি আর আমার কথা বলবি না। এদিকে আমরা অলদেবকে দেখতে পাই, যাকে তারা সব কিছু দিয়ে বিদায় করে দিচ্ছিল। আসলে এখানে তারা টাকা দেওয়ার কারণে অলদেব তাদের ধন্যবাদ দিয়ে চলে যায়। এদিকে আমরা লুকে দেখতে পাই যে কিনা হিচেনের সাথে কথাই বলছিল না। লুর সাথে কথা বলার জন্য সে তার হাত কাটার নাটক করে, কিছুক্ষণ পর গিয়ে বলে যে আমার হাত কাটেনি, আমি নাটক করেছি। তখন সে জিজ্ঞাসা করে নাটক কেন করলে? তখন সে বলে অলদেবকে আমরা কোম্পানি থেকে বের করে দেইনি। এটা শোনার পর সে অনেক খুশি হয়ে যায়। তাই লু আর হিচেন শপিংয়ের জন্য যায়। লুয়ের একটি ড্রেস ফিটিং হচ্ছিল না, তাই সে এটা চেক করে দেখে। এদিকে আমরা লুকে দেখতে পাই তার একটি টি শার্ট অনেক ভালো লাগে, কিন্তু এটা কাপল টি শার্ট ছিল, তাই লু এটা নিতে চাচ্ছিল না। তখন হিচেন বলে টি শার্টটি তোমার পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিয়ে নাও। তারপর লু অনেক খুশি হয়ে যায়, দুইজন মিলে কাপল টি শার্ট পরে আসে। এটার স্পেশালিটি হচ্ছিল তাপমাত্রা বেশি থাকলে শরীরের তাহলে এটা রেড হয়ে যাবে। হিচেনের হলেও লুয়ের না হলে সে তাকে জড়িয়ে ধরে তারটা আবার রেড করে দেয়। এখানে তারা অনেক খুশি ছিল। তখনই লি তাকে কল করে জানায় যে তোমার সাথে একজন ইনভেস্টর দেখা করতে চায়। এখানেও সে লুকে নিয়ে আসতে চাইলে তাকে আগেই না করে দেয় লি, বলে এখানে লুকে এনো না, এটা যেহেতু সিক্রেট মিটিং তাহলে তুমি একাই চলে আসো। সে এখানে কি করতে পারতো, যেহেতু ইনভেস্টর তাকে একা ডেকেছে তাই সে বাধ্য হয়ে একা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। লু যখন বাহিরে আসে তখন হিচেন তাকে বলে আমার একটি কাজ আছে, আমি চলে যাব, তুমি ট্যাক্সি করে চলে যাও। তারপর তাকে ট্যাক্সিতে করে দিয়ে সে এখান থেকে চলে যায়। লু লক্ষ্য করে তার জ্যাকেট তো ফেলে গিয়েছে গাড়িতেই, তাই সে তাকে জ্যাকেটটি ফেরত দেওয়ার জন্য চলে যায়। কিন্তু হোটেলের বাহিরে গিয়ে দেখতে পায় লি আর সে একটি হোটেল রুমে ঢুকছে। এটা দেখে তো তার মেজাজ খারাপ হয়ে যায়। সিন পরিবর্তন হয় হিমিংয়ের কাছে। তখনই এখানে জিতং কেক নিয়ে চলে আসে আর বলে আমি এগুলো তোমার জন্য তৈরি করে নিয়ে এসেছি। হিমিং যখন কেকগুলো খায় তখন সে বুঝতে পারে এগুলো কোনো দোকান থেকে কিনে আনা কেক। তখন সে বলে আমি তোমার জন্য মুন কেক বানিয়েছিলাম, তবে ওইগুলো এতটাই ভালো হয়েছিল আমি নিজেই খেয়ে ফেলেছি। তারপর হিমিং দেখতে পায় আসলে ওইগুলো জ্বলে গিয়েছিল, সাথে তার হাতও জ্বলে গিয়েছিল কেক তৈরি করতে গিয়ে। এখানে সে তার মলমপট্টি করে দেয়। সিন পরিবর্তন হয় লিয়ের কাছে। সে যখন দেখতে পায় হিচেন লুয়ের পছন্দের কাপড় পরেছে তখন সে অনেক বেশি রেগে যায়, তার সাথে ইচ্ছে করে লিপস্টিক লাগিয়ে দেয়। এটা সে বুঝতে পারে না। এদিকে গোমু আর জিয়াউকির ফ্যামিলিকে দেখানো হয়, তারা ডিনার করছিল। গোমু আর জিয়াউকির বিষয়েই কথা বলছিল, তারা দুইজনের বিয়ে নিয়ে কথা বলছিল। আসলে তখন গোমু বলে ওঠে আমার একটি গার্লফ্রেন্ড আছে আর তাকেই আমি বিয়ে করব। তারপর সে জাউকিকে নিয়ে শপিং মলে যায়। জাউকির একটি ক্লিপ পছন্দ হয়, সে কিনতে চাইলে বেশি দাম হওয়ার কারণে সে কিনে না। তখন গোমু এটা কিনে নেয় আর জাউকি তাকে ধন্যবাদ দিলে সে বলে আমি তোমার জন্য কিনিনি, আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি। সিন পরিবর্তন হয় হিচেনের কাছে। বাসায় এসে হিচেন জিজ্ঞাসা করে মা এখনও কি লু আসেনি? তারপর সে লুকে কল করে, তখনই লু বাসায় চলে আসে। লু তার সাথে তেমন ভালোভাবে কথা বলে না। লু তার সাথে কেন কথা বলছিল না এটা সে বুঝতে পারে না। খাবার টেবিলেও তারা ভালোভাবে কথা বলে না, তবে মা লক্ষ্য করে তারা কাপল টি শার্ট পরেছে, তাই তাদেরকে আজ রাত এখানেই থাকতে বলে। লু না করতেই যাবে তখনই হিচেন রাজি হয়ে যায় থাকার জন্য। লু হুট করে তার এখানে লিপস্টিকের দাগ দেখতে পায়। বিষয়টা তার অনেক খারাপ লাগে, তাই সে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। হিচেন তাকে জিজ্ঞাসা করে কী হয়েছে, তবে সে কোনো কিছুরই ঠিকঠাকভাবে উত্তর দেয় না।
লু বলে তুমি লিয়ের সাথে ছিলে তাই না? হিচেন হ্যাঁ বলে দেয়। লু তারপর তাকে আর কোনো কিছুই এক্সপ্লেন করতে দেয় না, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে লু তার শাশুড়ির সাথে খাবার তৈরি করছিল, তখনই হুট করে তার বমি বমি ভাব হয়। তাই সে হসপিটালে চলে যায় প্রেগনেন্সি টেস্ট করার জন্য। যখন সে টেস্ট করে রিপোর্ট দেখতে পায় পজিটিভ। ডক্টর তাকে বলে হাজব্যান্ডকে কি সারপ্রাইজ দিতে চাও? তখন সে বলে সারপ্রাইজ হবে কি না এটা তো জানি না, তবে কখন বলবো এটাও আমি সঠিক জানি না। এখানে লু চিন্তিত ছিল, কারণ সে তো জানেই না যে তার সাথে সে এক রাত ছিল। এদিকে আমরা লিয়ার বাবাকে দেখতে পাই, যে কিনা হসপিটালে আসে। আর যেহেতু সে হিচেনের সাথে দেখেছিল লুকে, তাই সে লুকে চিনতে পারে। ডক্টরকে গিয়ে জিজ্ঞাসা করলে ডক্টর তাকে সত্য কথা বলে দেয়। ডক্টরকে সে বলেছিল সে নাকি লুয়ের বাবা। তারপরই সে লিকে কল করে এই সব কিছু জানায়। তখন লি বলে যে কোনো বিনিময়ে একে শেষ করে দাও। তখন তার বাবা প্ল্যান বানায় যে কোনো বিনিময়ে এই মেয়েটিকে শেষ করতেই হবে। লি প্রেশার কুকার দেখে কিছু একটা প্ল্যান বানায়। তখনই হিচেনের কাছে কল আসে। লি তাকে জানায় যে হসপিটালে আছে সে, তার হাত পুড়ে গিয়েছে, তাকে দেখার জন্য তাকে যেতে বলে। হিচেন তাকে আর কিছুই বলতে পারে না, সে কি বলবে, তার তো বলার মতো কিছুই ছিল না। তারপর সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে আমরা লুকে দেখতে পাই, সে যখন যাচ্ছিল তখনই লিয়ার বাবা তাকে ধাক্কা দিতে যায়। তখনই তার কলিগের সাথে তার দেখা হয়ে যায়। কলিগটি ওই লোক ছিল যে কিনা তার বউয়ের ক্যান্সারের জন্য অবৈধ কাজ করছিল। তারপর তার টাকা দিয়ে দেয় হিচেন। আর সে এটাও বলে ওই দিন তার প্রজেক্ট হিচেন কমপ্লিট করেছিল। এতে সে অনেক খুশি হয়ে যায়। লোকটি তাকে টাকাগুলো ফেরত দিয়ে যায়, বলে তোমরা যে টাকাগুলো আমাকে উঠিয়ে দিয়েছিলে ওইগুলো তোমরা রেখে দাও, এখন আর লাগবে না। তাছাড়াও হিচেন আমাকে একটি জবের অফার করেছে। কথাগুলো শোনার পর তার অনেক ভালো লাগে, তার হাজব্যান্ড অনেক ভালো কাজ করছে। সিন পরিবর্তন হয় লিয়ের কাছে, যে কিনা ডক্টরের কাছে এসেছিল। তার হাত জ্বলে গিয়েছে, এই জন্যই সে ডক্টরের কাছে আসে। এদিকে লু বারবার হিচেনকে কল করছিল, তবে হিচেন তার কল একবারও রিসিভ করে না। আসলে তার ফোন ছিল তার কোটের পকেটে, আর তার কোটটি ছিল লিয়ের কাছে। বারবার কল করার পর সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। তারপর কফির মগ তার উপর ছুঁড়ে দিয়ে সে দৌড়াতে শুরু করে। বারবার সে হিচেনকে কল করছিল। লু হিচেনকে বারবার কল করায় লি কলটি রিসিভ করে বলে হিচেন আমার সাথে আছে, তাই তাকে ডিস্টার্ব করো না। তখনই একটি গাড়ি চলে আসে, আর লুয়ের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। তবে লিয়ের বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই সে এখান থেকে চলে যায়। এখানে লুয়ের তেমন কিছু না হলেও সে বেহুশ হয়ে পড়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা লুকে হসপিটালে দেখতে পাই। ডক্টর তাকে জিজ্ঞাসা করে কিভাবে পড়লে। তখন লু বলে আমার বাচ্চার কিছু হয়নি তো। তখন ডক্টর বলে বাচ্চা সুস্থ আছে, তবে তোমার গার্জিয়ানকে কল করতে হবে। তখন সে বলে যে না, তা গার্জিয়ানকে কল করতে হবে না। এখান থেকে সে চলে যায়। আসল কাহিনী হচ্ছে সে গার্জিয়ানকে কল করতে চাইছিল না, কারণ হসপিটালে আসার সময় হিচেনের সাথে সে লিকে দেখতে পায়। এটা দেখে তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে কোনো কিছুই বলতে চাইছিল না। এদিকে হিমিং তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে যায়, তাই সে দৌড়ত চলে আসে। হিমিং জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি এখন পর্যন্ত তাকে কল কেন করনি? তখন সে বলে তাকে কল করে কি করব, সে তো লিয়ের সাথে আছে তাই না, তাই তাকে কল করিনি। এদিকে আমরা লিকে দেখতে পাই, যে কিনা হিচেনের হাত ধরে বলে তুমি আমার জন্য এখনও কি ওই ফিল্ডিংটা রাখো যেটা আমি তোমার জন্য রাখি? এখন পর্যন্ত আমার ফোনের ওয়ালপেপার তোমার ছবি দেওয়া আছে, তাছাড়াও আমার ফোনের লক তোমার নাম দিয়ে সেভ করা। তুমি কি আমার জন্য কিছুই ফিল করো না? তখন হিচেন বলে না, আমি তোমার জন্য কিছুই ফিল করি না। তোমার ফিলিংস আর তোমার ফোনের পাসওয়ার্ড সব কিছু বদলে দিলে আমি খুশি হব। একথা বলে সে এখান থেকে চলে যায়। তারপর সে জানতে পারে লুয়ের এই অবস্থার কথা। তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ে আর দৌড়াতে শুরু করে হসপিটালের দিকে। সে যখন হসপিটালে যায় তখন সে দেখতে পায় হসপিটালে অলরেডি হিমিং আছে। হিমিংকে দেখে বলে যে আমি জানি না আমার ওয়াইফের এই অবস্থা, তুমি কিভাবে জানো? তখন হিমিং বলে কিভাবে জানবে, তুমি তো লিয়ের সাথে ছিলে তাই না? লিয়ের সাথে থাকলে কি তোমার লুয়ের খবর থাকে? আমি জানি তোমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছো, তারপরেও তো মেয়েটার খেয়াল রাখতে পারো তাই না? সে তোমার দায়িত্ব, তাই তুমি দায়িত্ব এড়াতে পারো না। হিচেন এই কথাটি শুনে কষ্ট পায়, মনে করে লু তাকে সবকিছু বলে দিয়েছে। তোমার আর লিয়ের কী সম্পর্ক আমি জানি না, তবে তোমাদের জন্য লু অনেক সাফার করছে। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। হিচেন গিয়ে দেখতে পায় লু অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর সে ডাকে না।